প্রফেসর জয়ন্ত রায়ের কথা বলি, শুধু হাততালি দিলে হবে না, ভাবতে হবে। পরের বক্তা অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনবেন ছোট্ট বক্তব্য 2 সেকেন্ড। ভারতীয় সেনাবাহিনীতে একটি রেজিমেন্ট আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি। ভর্তি হয় জওয়ান সম্পূর্ণ কাশ্মীর থেকে। 65%, আই থিঙ্ক 60% মুসলিম, 60% মুসলিমস। জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির যুদ্ধনাদ কি জানেন? ভারত মাতা কি জয়। নমস্কার। উত্তেজিত শ্রোতা বন্ধুদের সামনে আমার বক্তব্য হয়তো আরও উত্তেজনার খোরাক জোগাবে, কিন্তু আমাদের আলোচনা করতে হবে যুক্তি নির্ভর, আবেগ নির্ভর নয়, ইতিহাস ভিত্তিক, অনৈতিহাসিক নয়। আজকে গুজরাটে আমরা দেখতে পেলাম কিছু মানব সন্তানকে, অমৃতস্য পুত্রা, তাদের গাড়ির সঙ্গে বেঁধে পেছনে চাবুক মারা হচ্ছে। কারা করছেন? গোমাতার রক্ষকরা। আমি কি সেটা দেখে ঠিক করে নেব যে গোটা ভারতবর্ষে এইরকম গোমাতার রক্ষক আছেন যারা অমৃতস্য পুত্রকে মনে করেন গাড়ির সঙ্গে বেঁধে চাবুক মারা যায়? না, সেটা যদি করতাম সেটা হতো নি-জার্ক রিয়াকশন। আজকে আলোচনার সংগঠকরা যে বিষয়বস্তু রেখেছেন সেটা আমার মতে নিছক নি-জার্ক রিয়াকশন। কাশ্মীরের সঙ্গে বাংলার না আছে ভৌগোলিক, ঐতিহাসিক, না সামাজিক কোনো রকম তুল্যমূল্য মিল। সেক্ষেত্রে কাশ্মীর এবং বাংলাকে এক জায়গায় জড়ো করার চেষ্টা করে আবেগের উত্তেজনার আগুন ছড়ানো যায়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাকে চালু রাখা যায় না। এ কথা বুঝতে হবে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এই জিনিসটা আমরা সকলে মেনেছি। স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মনীষা তারা একটা সংবিধান তৈরি করেছিলেন। এই সংবিধানের প্রতিপাদ্য মূল বিষয়টা উপলব্ধি না করার অভ্যর্থ পরিণতি এই ধরনের আলোচনা। ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়, দেশ যখন দুটুকরো হয়, দেশ কেন দুটুকরো হয়েছে, কারা দুটুকরো করেছেন, কারা দায়ী, সেটাই ক্ষুদ্র আলোচনা সভায় আলোচনা করা যায় না। ইতিহাসবিদরা আলোচনা করেছেন। সেই ঐতিহাসিকদের পর্যালোচনা আমরা যদি গ্রহণ করি তাহলে আমরা খুঁজে পাব কোন রাজনৈতিক প্রক্রিয়ার জন্য দায়ী, সেটা আলোচনার বিষয় নয়। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর খণ্ডিত যে ক্ষুদ্রাংশ, তাদের দেশের নাম হলো পাকিস্তান, তারা ঘোষণা করলেন তারা একটি ধর্মীয় আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। এদিকে আমরা যে দেশের নাগরিক, যে দেশে জন্মে আমরা বড় হয়েছি, সেই দেশে কিন্তু একটি সংবিধান গৃহীত হয়েছে। সংবিধানের মূল কথাই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া নয়, উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া নয়, উই দ্য পার্সিস অফ ইন্ডিয়া নয়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের মানুষকে একটি সংবিধান দিলাম। আমরা প্রায়ই গুলিয়ে ফেলি রাষ্ট্র কি এবং দেশ কি। দেশ এবং রাষ্ট্র এক জিনিস নয়। রাষ্ট্রের বিরোধিতা করবার হক প্রত্যেক নাগরিকের আছে, যে হক ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দিয়েছেন, মান্য দিয়েছেন। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু রাজনৈতিক দল আছেন, তারা মনে করেন যে তারা সরকারে থাকলে পরে সেই সরকারের সমালোচনা করা মানে দেশের সমালোচনা করা। প্রকৃতপক্ষে এই ধরনের চিন্তা দেশ বিরোধী চিন্তা। যারা মনে করেন রাষ্ট্র এবং দেশ এক, তারা দেশকেও বোঝেন না, রাষ্ট্রকেও বোঝেন না। ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষকে পরিচালনা করবার জন্য একটি রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছে, যা স্বীকৃত। ভারতবর্ষের সংবিধান বহু প্রশংসিত। ভারতবর্ষকে পরিচালনা করার জন্য রাষ্ট্র মানে তার 3টি সংস্থা আছে, 3টি উইং। একটা হচ্ছে যারা পরিচালনা করবেন, এক্সিকিউটিভস। এই আমার বন্ধু অভিজিৎ ভট্টাচার্য বসে আছেন, বহুদিন তিনি এক্সিকিউটিভের ভূমিকা পালন করেছেন।
লেজিসলেচার্স যারা আইন তৈরি করবেন, আমরা ভোট দিয়ে চোর গুন্ডা বদমাইশদের নির্বাচিত করি, তারা আইন তৈরি করে। আর এবং লেজিসলেটিভ এক্সিকিউটিভের কর্মকাণ্ডের যে শুদ্ধতা তা বিচার করবেন বিচার ব্যবস্থা। এই তিনটে সমন্বয়ে রাষ্ট্র, এই তিনটে সমন্বয়ে দেশকে রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা দেশ প্রতিপালনের কথা বলছি, তার সঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যুক্ত হতে পারে না। ধর্মীয় নীতিতে পাকিস্তান জন্ম হয়েছিল, টিকে থাকেনি। বাঙালি মানে হিন্দু নয়, ভুল করবেন না। বাঙালি মানে যার মাতৃভাষা বাংলা, যে বাংলার কৃষ্টিকে সম্পাদনা করে। আমি এ বাংলায় থাকি, আমি তাই বাঙালি, ও বাংলায় থাকেন তারা বাঙালি নন, এই ধরনের চিন্তা বিচ্ছিন্নতাবাদী চিন্তা, দেশকে টুকরো করার চিন্তা। আজকে বাঙালি মননে ভারতবর্ষের সংবিধানকে স্বীকার করা হয়েছে, যেমন স্বীকার করা হয়েছে পাঞ্জাব, গুজরাট, উড়িষ্যা। ভারতবর্ষের প্রেক্ষিত বাদ দিয়ে শুধু বাংলা বাংলা করলে পরে বাংলাকে বিচ্ছিন্নতাবাদ শিকার হতে হয়। আমাদের সেই পরিপ্রেক্ষিতে ভাবতে হবে, পাকিস্তান টিকে থাকেনি ধর্মীয় শাসনের মধ্য দিয়ে। পৃথিবীতে কোনো রাষ্ট্র ব্যবস্থা ধর্মীয় শাসন দ্বারা অনুমোদিত হতে পারে না। সেজন্যই পাকিস্তান টেকেনি, বাংলাদেশ তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে নয়। বাংলাদেশ তৈরি হয়েছে রবীন্দ্রনাথের আদর্শে, রবীন্দ্রনাথের স্বপ্ন ভাবনায় বাংলাদেশ তৈরি হয়েছে। নেপাল ছিল হিন্দু রাজ, আজকে নেপাল হিন্দু রাষ্ট্র নয়। নেপালও আজকে খুঁজে বেড়াচ্ছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সন্ধান। রাষ্ট্র পরিচালনা কোনো ধর্মীয় নিরিখে হতে পারে না। রাষ্ট্র পরিচালিত হবে ভারতবর্ষের সংবিধান দ্বারা নির্ধারিত আইনে এবং বিধি মেনে। সেক্ষেত্রে বিক্ষোভ থাকতেই পারে, বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ হবে না। যদি প্রধানমন্ত্রীর পোশাক বিক্রি হয় কয়েক কোটি টাকায়, আর ভারতবর্ষের মানুষ তার খাদ্যান্নাসে যখন ঘুরে বেড়াচ্ছেন, তিনি যেহেতু চামার, তাকে দেখে ঝুলিয়ে দেওয়া মেরে কেন গরু সে হত্যা করেছে, এটা রাষ্ট্রের নীতি হতে পারে না। আমরা তাই আপনাদের কাছে নিবেদন করব, এই যে বিষয়বস্তু, কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হয় কোনভাবে? হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোনো কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তার জন্য দায়ী তো আমরা কেন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে এইরকম বিচ্ছিন্নতাবাদী চিন্তাকে সামাল দিতে পারলাম না? আমি তো বেশি, ভারতের সংবিধান তো বলেছে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের দায়িত্ব সংখ্যালঘুদের চিন্তা ভাবনা কৃষ্টি তাকে রক্ষা করা। ভারতবর্ষের সংবিধানটাকে ফেলে দেবেন? সে চেষ্টা হচ্ছে ভেতর থেকে এবং বাইরে থেকে। আমাদের তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি ভারতবাসীকে বাঁচাতে হয়, বাংলা যদি ভারতবর্ষের একটি অঙ্গ হয়, তবে বাংলাকে বাঁচতে গেলে, ভারতবর্ষকে বাঁচাতে গেলে আমাদের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা, সংবিধানের নিরিখে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা। তার মধ্য দিয়ে আমরা সামাল দিতে পারব। বলুন তো, কাশ্মীর, অভিজিৎ বাবু তিনি বিশেষজ্ঞ ব্যাপারে। কাশ্মীর একটি রাজ্য, স্বাধীন রাজ্য ছিল। কাশ্মীরের ভারতবর্ষের সঙ্গে সংযোজনের ইতিহাসটা জানবো না আমরা? একটি স্বাধীন রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিলেন হিন্দু, অধিকাংশ প্রজা ছিলেন মুসলমান। তারা তাদের মধ্যে, আমি বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। বক্তব্য শেষ করতে দিন, যারা দর্শক আছেন বক্তব্য শেষ করতে দিন, বক্তাকে বক্তব্য। এটা সবার অবমাননা করা, আপনার বক্তব্য শেষ করতে দিন। বিকাশ বাবু প্লিজ প্লিজ, এটা প্লিজ, এটা কয়েকজনের এতে সবাই পেতে পারে, কেউ করবেন না। এখানে সবাইকে বলা হচ্ছে সবার বক্তব্য এখানে রাখা হবে না। ভাই কিছু মনে করবেন না, আমি আবারও বলছি, এই আচরণটা সংবিধান বিরোধী। আপনাদের যদি সাধারণভাবে ভিন্ন মত শোনার মতো ধৈর্য না থাকে, সহনশীলতা না থাকে, আপনারা দেশ চালাবেন কি করে? দর্শকদের আমি একটু রিকোয়েস্ট করছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি, কাউকে অসম্মান করবেন না, এখানে কথা বলতে দিন। হ্যালো, আমি সবার পক্ষ থেকে অনুরোধ করছি, আমি বিকাশবাবুকে বলার জন্য, ওনার বক্তব্য নিশ্চয়ই বলুন। আর আমি না
বক্তব্য রাখবেন, পরে আমরা আপনারা যারা জানেন, আমি এটা আমাদের নিয়ম, আমরা আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই এটা প্ল্যাটফর্ম debate থেকে নয়। আমার যত বন্ধুরা এই 14টা ডিস্ট্রিক্ট থেকে এসছেন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, সবাইকে সম্মান করুন, সবার যে নিজেদের যে ব্যক্ত করছেন তাকে সম্মান করুন। এটা একটা ডিবেট ডিসকাশন, নিজের সবার মত থাকতে পারে, আপনার মত ওনার মত থেকে না মিলতে পারে, তা বলে আপনি কাউকে অসম্মান করবেন না। ওনার মত ওনার কাছে আপনার ভালো না লাগলে আপনি চুপ করে শুনবেন। এটা ডিবেট হচ্ছে। আপনি যেদিন এই স্টেজে বসে এনাদের মাপে বসে ডিবেট করবেন, আমি নিশ্চয়ই আমরা ওইখানে বসে শুনবো। আজ আপনাদের রিকোয়েস্ট, প্লিজ আপনারা এনাদের সম্মান জানিয়ে এনাদের মতামত শুনুন। আপনার ভালো লাগলে ভালো, না ভালো লাগলে আপনি ওইটাকে বাদ দিয়ে ডিলিট করে দেবেন। থ্যাংক ইউ। ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যা এসছেন শুনেছেন, কিন্তু আমার মনে হচ্ছে কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এখন প্রিয় কথা বলার দিন নয়, আর সত্য কথা বলার দিন। কবি রবিগুরুকেও উদ্ধৃতি দিয়ে বলছি, সত্য কথাটা হোক, প্রিয় কথা অনেক হয়েছে। সত্য কথা হচ্ছে, ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, ভারতবর্ষের সংবিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করুন, সংবিধানের প্রতিটা কার্যক্রমকে কার্যকরী করার চেষ্টা করুন। দেখবেন আমাদের মনের মধ্যে এটা আসবে না কাশ্মীর কিংবা খাগড়াগাড় কী হচ্ছে। আপনারাও আমার নিবেদন, আমাদের বিরুদ্ধে বলুন, প্রাণ খুলে বলুন। এখানে তো আমার বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ হলো, আমি তাতে লজ্জিত নই। আমার সে ধারণা আছে, সে সাহস আছে বলবার যে গোমাংস খাওয়াটা হিন্দুদের রাষ্ট্রের অধিকার ছিল, দেবতারা গোমাংস খেতেন। এই বিতর্কে গেলে অনেকে খেপে যাবেন, দুঃখ পাবেন, কিন্তু সে বিতর্কে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদের কাছে এই নিবেদন করছি, বাড়ি গিয়ে ভারতবর্ষের সংবিধানটা পড়ুন, সংবিধানটা অনুধাবন করার চেষ্টা করুন, তবেই আমার দেশ টিকবে, এইটুকুই নিবেদন। বেদ পড়ুন, মহাভারত পড়ুন, বেদ পড়ুন, মহাভারত পড়ুন, পেয়ে যাবেন। আমার কাছে আসবেন, দেখিয়ে দেবো। লেখাপড়া করুন একটু। ধৈর্য ধরে শুনুন। বসুন। এটা বক্তব্যের জায়গা, সবার বক্তব্য রাখার সমান অধিকার আছে। भारत माता की जय, जय हिंद। भारत माता की जय, जय हिंद। একটু শান্ত হন, পরে স্পিকারকে বলতে দিন। সমাজের অতি উচ্চতর জায়গা থেকে আমাদের এসছেন, সবাই তাদের বক্তব্য রাখছেন। দয়া করে আপনাদের আমি দয়া করে সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে বাংলা নির্মাণের তরফ থেকে, আপনারা সবাই তো বাংলা নির্মাণের সঙ্গে আছেন, আপনারা চান এই জিনিসটা এরকম করে নষ্ট হয়ে যাক। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের নেক্সট যিনি বক্তা আছেন, তিনি সেই ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর হরিপ্রসাদ কানোরিয়া, ওনার বক্তব্য আমরা শুনবো। ঋষি অরবিন্দ বলেছেন, আমার তিনটা পাগলামি। কি পাগলামি? ম্যাডনেস ফর মাদার, পাগলামি আছে মা জন্যে। হ্যাঁ, না বাঙালি বলেছি, হিন্দি কম আছে আমার। হ্যাঁ, তো কি বাংলাদেশে এখানে পড়ালেখা হয়েছে, বাঙালি বেশি শিখে গেছি। পাগলামি আছে মা জন্যে, পাগলামি আছে দেশের জন্যে, পাগলামি আছে ঈশ্বর জন্যে। তারপরে আপনার সবাই জানেন, স্বামী বিবেকানন্দ চিকাগোর মধ্যে 4000 লোক ছিল, ওর মধ্যে 3000 খ্রিশ্চান। ওর মধ্যে উনি সাহস করে একটা নবযুবক বলেছেন, হিন্দুজিম হ্যাজ টট দ্য ইউনিভার্সাল টলারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আমরা হিন্দু, আমরা সবাই হিন্দু। হিন্দু মানে আমরা মনে করি ভারত মাতা, ইন্ডিয়া। আমরা উই আর ভেরি টলারেন্ট অ্যান্ড উই হ্যাভ অ্যাকসেপ্টেড অল দ্য রিলিজিয়ন্স। জোরাস্ট্রিয়ানকে, কত রিলিজিয়ন্সকে আমরা শেল্টার দিয়েছি, স্বামী বিবেকানন্দ বলেছে। তারপরে আমাদের যত গ্রন্থ আপনাদের দেখবেন, রামায়ণ আপনাদের পড়েছেন, ওর মধ্যে যা স্বামীজি বলেছেন কি
ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুলসীদাস বলছেন, সিয়া রাম, जग में सिया राम जानू। द एंटायर यूनिवर्स আছে সীতারাম, যত মানুষ আছে সীতারাম, সব মধ্যে সিয়ারাম বসে আছে। তাহলে মানুষ মধ্যে দলিত কাস্টিজিম এ কোথায়? গীতা মধ্যে কৃষ্ণ ইন দ্য ব্যাটল ফিল্ড বলছেন অর্জুনকে, আই এম সিটেড ইন হার্ট অফ অল। আমি সবাই হৃদয়ের মধ্যে আছি, আমার এনার্জি, আমার শক্তি সবার মধ্যে আছে। তাহলে কোথায় দলিত, কোথায় মুসলমান, কোথায় কে? আমরা সব মানব সেবা করতে হবে। সেই ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধি চেয়েছিলেন। সেই সময় স্বামী ভগবান শ্রী রামকৃষ্ণ কত ধিক্কার করে বলছেন, ছিছি এ তো স্বার্থী, নিজের জন্যে, কি মিষ্টি থাকলে নিজে খাবে, কি সবাইকে দিয়ে খাবে? সেবা করো, মানবী সেবা করো, সেই ঠাকুর সেবা। সে আমরা হিন্দু, আমরা এই বাঙালি যে লোক আছি, আমরা স্বামী বিবেকানন্দকে জানি, ভগবান শ্রী রামকৃষ্ণকে জানি, ঋষি অরবিন্দকে জানি, চৈতন্য মহাপ্রভুকে জানি। আপনাদের সবাই জানেন স্বামী বিবেকানন্দ আমার কাছে হুক্কো নিয়ে রাজস্থানে হুক্কো খেয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু কী করেছেন কৃষ্ণনগরে, যা আজকে কথা আছে কৃষ্ণনগরে আমার ওখানে কারবার আছে, কি করেছেন? হৃদয় লাগিয়েছেন। তা আমাদের মধ্যে এই নয়, হতে পারে অনেক সময় মানুষ কি হয়, কেউ কিছু অত্যাচার হয়, তো সেখানে ইমোশন মধ্যে রিপিট করে দেয়, রিয়াকশন করে দেয়, উত্তর করে দেয়। সেটা আমাদের ইমোশনকে একটু চেপে রাখতে হবে, আমাকে ভাবতে হবে, আমরা মানুষ হিসাবে আমাদের কাজ করতে হবে। এখনই আমি মাদ্রাজ দেখতে আসলাম, চেন্নাই দেখতে, ওখানে খবর পেলাম, ভিতরে গিয়েছিলাম কি পয়সা দিয়ে কনভার্সন করা হচ্ছে। তো আমাদের দেশে কি গভর্নমেন্ট একটা কনভার্সন লকে ক্রিমিনালাইজ করতে পারে না? ক্রিমিনালাইজ করুক, মানে কনভার্সন বোর্ড করুক। কেউ কনভার্সন হতে চায় তো বোর্ডকে অ্যাপ্লাই করবে। লেকিন আমরা কনস্টিটিউশন মধ্যে আছে, লেকিন আমরা করতে চাচ্ছি না। পলিটিক্যাল রাজনৈতিক নেতা করতে যায় না, মনে করে কি আমার খুশি চলে যাবে। সেই জন্যে সেকুলার নামে অনেক জিনিস হয়ে যাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে। মানুষ হিসাবে আমাদের কাজ করতে হবে। যে নেতা খুশি সে আসে, ওকে মানুষ হিসাবে মানবতার জন্য কাজ করতে হবে। চাহে গরু হোক, চাহে কেউ হোক। গরুকে যেভাবে আমাদের ন্যাশনাল বার্ড আছে পিকক, গরুকে বি ন্যাশনাল অ্যানিমাল করা যায়, তাতে এই তো ওখানে ঝামেলা হবে না। আজকে যা শুনলাম আমরা, গরুর জন্য হয়ে যাচ্ছে, ওজন হয়ে যাচ্ছে, মারপিট হয়ে যাচ্ছে, অনেক মেরে দিচ্ছে, এ হয়ে যাচ্ছে, সে হবে না। ন্যাশনাল অ্যানিমাল করে দিন, একটু সাহস করতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছে ফিয়ার নট। কত বছর আগে বলেছেন, 123 ইয়ার্স। সেই সময় বলেছেন ফিয়ার নট, কাজ করো। ওনা বাঙালি একজন, বাঙালি অবস্থা দেখে এই জন্যে বলেছেন। সেটা লেটেস্ট কাম, ওয়ার্ক ফর ভারত মাতা, ওয়ার্ক ফর মানবতা জন্য কাজ করুন। মানবী সেবা সবচেয়ে বড় সেবা। লেটেস্ট बंगाल निर्माण करूँ स्वामी विवेकानंद के सामने रखिए। धन्यवाद। जय हिंद। শ্রদ্ধেয় তপন ঘোষ। মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ, আমার সামনে উপস্থিত কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকগণ, গৌরক্ষা বা গৌরক্ষক নিয়ে তীর ছড়া হচ্ছে। আচ্ছা বলুন তো, উনাতে, গুজরাটের উনাতে দলিতরা যারা মৃত গরু মোষের চামড়া ছাড়াই
ব্যবসা করে তাদেরকে বেঁধে পেটানো হতে লাগলো তথাকথিত হায়ার কাস্ট বা গোরক্ষক বা হিন্দুত্ববাদী, তারা পেটাতে লাগলো উনাতে। তো গরুর চামড়া দিয়ে যে শুধু আমরা জুতো পরি তাই নয়, আমাদের হিরো, আমাদের মিথিক্যাল ফিগার্স, তাদের তরবারির খাবো তো চামড়া দিয়েও থাকতো। কোনোদিন তো তাতে তো কারোর কিছু মনে হয়নি যে গরুর চামড়া না মোষের চামড়া, এটা গরুকে মেরে করা হয়েছে নাকি। চামড়ার তো সহজ ব্যবহার চিরকালই ছিল, তখন তো কাউকে পেটানো হয়নি। আর তার উপরে 2014 সাল পর্যন্ত তো নরেন্দ্র মোদী ওখানে চিফ মিনিস্টার ছিলেন, যারা নাকি 2002-এর সেই গুজরাট করে দিয়েছিল। তো ততদিনের এই নরেন্দ্র মোদী বোধ হয় 2001-এ গুজরাটের চিফ মিনিস্টার হয়েছেন। 2001 থেকে 2014 পর্যন্ত কোনোদিন যারা দলিত বা চর্ম ব্যবসায়ী, যারা মৃত পশুর চামড়া ছাড়ায়, তাদেরকে মারা হলো না। হঠাৎ 2016 সালে গিয়ে উনাদের দলিত পেটানো হতে লাগলো ওই অজুহাতে। এর মধ্যে আপনারা অন্য কোনো জিনিস ছক দেখতে পান না? আমার মনে হয় এটুকু বলাই যথেষ্ট যে দলিতদের পেটানো, আজকে কংগ্রেস ক্ষমতাহীন হয়ে গিয়েছে। কংগ্রেসের যখনই ক্ষমতাহীনতা এসেছে তখন কমিউনিস্টরা তাকে বারবার ক্ষমতা জুগিয়েছে, এবং তার সঙ্গে বিদেশি দালাল অনেকে আছে। তারা মিলে এই ছকগুলো করে হিন্দু সমাজের ক্ষতি করার জন্য এবং বিজেপির ক্ষতি করার জন্য তারা এই দলিত পেটানোর কাজগুলো নিশ্চিতভাবে আজকে নরেন্দ্র মোদী বিরোধী যে শক্তিগুলো আছে তারা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তবুও পরম সত্য শঙ্কর রায়চৌধুরী সত্যি খুব চিন্তিত। ওনার এই দুশ্চিন্তাকে আমি যথেষ্ট সম্মান জানাচ্ছি যে দলিতরা যদি এই অত্যাচার থেকে মুসলমান হয়ে যায় বা খ্রিস্টান হয়ে যায়, এই দুশ্চিন্তাকে সত্যি সম্মান জানাতে হয়। কিন্তু এই আশঙ্কা একেবারে অমূলক। আমি এই গত বছরই পুনাতে গিয়েছিলাম ঘটনাচক্রে, তখন পান্ডারপুর যাত্রা ছিল, আর শবরীমালা যাত্রার কথা আপনারা শুনেছেন। আর এই শ্রাবণ মাসে শেওড়াফুলি তারকেশ্বরের রাস্তায় গিয়ে একটু শুধু বসে থাকুন, বিশেষ করে রবি সোমবার রাত্রে, দিনের বেলাতে পান্ডারপুর যাত্রা লক্ষ 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 মানুষ, শবরীমালা যাত্রা লক্ষ লক্ষ মানুষ, আমাদের তারকেশ্বর যাত্রা লক্ষ লক্ষ মানুষ, তার 80-90% হচ্ছেন সকল দলিত। তারা পান্ডারপুর যাত্রা ছাড়বে না, তারা শবরীমালা যাত্রা ছাড়বে না, তারা বাবাধাম, বৈদ্যনাথ ধাম বা তারকেশ্বরে যাওয়া তারা ছাড়বে না। তাই কোথায় কটা বিচ্ছিন্ন ঘটনা তাও এজেন্টরা করাচ্ছে, তার জন্য আমি শঙ্করবাবুকে আশ্বস্ত করছি তার দ্বারা আমার এই বিশাল হিন্দু সমাজের বিশাল অংশ বিন্দুমাত্র এফেক্টেড হবে না। খ্রিস্টান মিশনারিরা তারা তাদের বিপুল সাম্রাজ্যের অর্থ নিয়ে তারা খ্রিস্টানীকরণ করার চেষ্টা করেছে। আজকেই সকালবেলাতে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক আমার কাছে মাদার টেরেসার ক্যানোনাইজেশনের উপরে ইন্টারভিউ নিতে এসেছিলেন। আমি তাদেরকে বলেছি যে ডন বস্কো, লা মার্টিনিয়ার, সেন্ট জেভিয়ার্স থেকে পড়ে আসা প্রতি বছর হাজার হাজার ছেলের মধ্যে খ্রিস্টানিতে কনভার্ট হয়ে যাচ্ছে, সংখ্যাটা 1%ও আসবে না। সুতরাং স্পিরিচুয়ালি এবং তাত্ত্বিক দিক থেকে, একাডেমিক দিক থেকে এই ধর্মগুলো আমাদের কাছে ফেল করে গেছে। ভারতবর্ষকে তারা কিছু করতে পারেনি, ওই চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আজকের যে বিষয় যে বাংলা কি কাশ্মীরের পথে, কাশ্মীরের পথ কোনটা, কাশ্মীর কি, কাশ্মীর বললেই মনে আওয়াজ ওঠা যায় কাশ্মীরিয়াত। কাশ্মীরিয়াত নিয়ে কেমন একটা স্পেশাল কিছু, যেটাকে ভারতবর্ষের সংবিধানকেও পাশে সরিয়ে রেখে, ভারতবর্ষের জাতীয় সংহতিকেও পাশে সরিয়ে রেখে কাশ্মীরিয়তকে চোখের মণির মতো নাকি রক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে কাশ্মীরিয়ত থেকে একটু বোঝা দরকার আছে যে কাশ্মীরিয়তে কাশ্মীরি হিন্দুরা জায়গা পায় না, সেটা কি কাশ্মীরিয়ত হতে পারে? যে কাশ্মীরিয়তে অনন্তনাগকে পাল্টে ইসলামাবাদ হতে হয়, সেটা কি কাশ্মীরিয়ত হতে পারে? অনন্তনাগ কাশ্মীরিয়তের মধ্যে জায়গা পেতে পারে না। আমাদের অমরনাথের তীর্থস্থান যেখানে আছে, যেখানে মানুষ প্রাণের ঝুঁকি নিয়েও তীর্থযাত্রা করতে যাচ্ছে, বরফ
তুষারলিঙ্গ দেখতে যাচ্ছে, সেই জেলার নাম হচ্ছে অনন্তনাগ জেলা। কিন্তু যারা গেছেন তারা জানেন যে ওখানে অনন্তনাগ বলার উপায় নেই, তারা ইসলামাবাদ বলছে। তাই খুব বেশি বুঝিয়ে বলতে হবে কি যে কাশ্মীরিয়াদের এই একটা ছদ্মবেশে ওখানে পুরোপুরি ইসলামিয়ত কায়েম হয়ে গেছে। সেখানে কাশ্মীরি হিন্দু, তারা সংখ্যালঘু, তারা কোনোদিন মুসলমানের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেনি। তা সত্ত্বেও তারা ওখানে টিকতে পারলো না। মনে আছে তখনও মোদীর সরকার নেই, বোধহয় ইউপিএ সরকার। মাত্র 100 একর জমি, মাত্র 100 একর জমি জম্মু কাশ্মীরের সরকার অমরনাথ শ্রাইন বোর্ডকে দিয়েছিল যে তীর্থযাত্রার কিছু ফেসিলিটিস তৈরি করার জন্য, কিছু বাথরুম পায়খানা করবে, কিছু ছাউনি করবে, কিছু ফেসিলিটিস তৈরি করার জন্য মাত্র 100 একর জমি দিয়েছিল। এবার তো বুরহান ওয়ানির জন্য কাশ্মীর উত্তাল হয়েছে, তখন কোনো কিলিং হয়নি, কোনো বুরহান ওয়ানি ছিল না। ওই 100 একর জমি দেওয়া কাশ্মীরের ওই কাশ্মীরি মুসলমানরা মেনে নিতে পারেনি। তারা বলেছিল এটা দিল্লির চক্রান্ত, কাশ্মীরের ডেমোগ্রাফিক ক্যারেক্টার, কাশ্মীরের ক্যারেক্টার পাল্টানোর জন্য এটা দিল্লির চক্রান্ত। তারা গোটা ভ্যালিতে তারা রক্ত ঝরিয়েছিল। অথচ আমার 3.5 লক্ষ কাশ্মীরির জমি জায়গা, ঘর বাড়ি, আপেল বাগান সমস্ত কিছু তারা দখল করে নিয়েছে। তারপরেও মাত্র 100 একর জমি যা অস্থায়ীভাবে ব্যবহার হবে, সারা বছর ওখানে হিন্দুরা থাকবে না, যাতায়াতের পথে একটু বাথরুম পায়খানা করবে, সেটুকু পর্যন্ত তারা দিতে চায়নি। এর নামই তো কাশ্মীরিয়ত। এই তো কাশ্মীরিয়তের ভিতরের কথাটা। তারা 100 একর জমি শ্রাইন বোর্ডকে দিতে চাইলো না। তাদের কাশ্মীরিয়তকে নষ্ট করে দেওয়ার জন্য দিল্লির চক্রান্ত। আর আমরা যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার পরে আজকে আসামে 9টা জেলাতে হিন্দু মাইনরিটি হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে 3টে জেলাতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে এবং 100টা ব্লকে হিন্দু মাইনরিটি হয়ে গেছে। তখন আমি যদি এই কথা বলি তাহলে আমাকে সাম্প্রদায়িক বলে আখ্যা দেওয়া হবে। দুটো একটু তুলনা করুন। তারা 100 একর জমি তীর্থযাত্রীদের সুবিধার জন্য তারা দিতে নয়, তার নাম কাশ্মীরিয়ত। আর আমি বলছি দেশ ভাগ হওয়ার পরেও হিন্দুদের জন্য এইটুকু জায়গা আছে, এখানে হিন্দুরা একের পর এক জায়গায় মাইনরিটি হয়ে যাচ্ছে। এই ডেমোগ্রাফিক চেঞ্জ এটা আমরা হতে দিতে চাই না। এই কথা বললে আমি সাম্প্রদায়িক বলে আখ্যাত হব। এটা কি ঠিক কিনা আপনারা ভেবে দেখুন। তাই আজকে বলতে চাই বন্ধু, কাশ্মীর শুধু বাংলা শুধু কাশ্মীরের পথে নয়, শুধু বর্ধমান বারামুলা হবে শুধু তাই নয়, বরোদা পর্যন্ত বারামুলা হয়ে যাবে। শুধু কলকাতা কি কি লেখা আছে এখানে যে কৃষ্ণনগর কিস্তোয়ার হবে কিনা, আমি বলছি কৃষ্ণনগর তো দূরের কথা, কর্ণাটক পর্যন্ত কিস্তোয়ার হয়ে যেতে পারে। আমি জানি আমার কথা সবাই স্বীকার করবেন না সহজে, আমি বলছি কারণ কি, কোন যুক্তিতে বলছি। আমি এই যুক্তিতে বলছি যে আমাদের গোড়াই গলদ হয়ে গিয়েছে। সেই গোড়াই গলদকে যতক্ষণ না পর্যন্ত সংশোধন করব ততক্ষণ পর্যন্ত শুধু কলকাতা নয়, কেরল, কর্ণাটক ওই পথে হাঁটা দেবে। সেই গোড়াই গলদটা কি? গোড়াই গলদটা হচ্ছে, আমি আমার আগের জেনারেশনকে প্রশ্ন করতে চাই, যে জেনারেশনের মধ্যে শ্রদ্ধা শঙ্কর বাবু আছেন, অন্যরা আছেন, প্রশ্ন করতে চাই ভারতটা ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? 2 নেশন থিওরির ভিত্তিতে হয়েছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যদি 2 নেশন থিওরির ভিত্তিতে ভাগ হয়ে থাকে তাহলে পরে নান আদার দ্যান ডক্টর বি.আর. আম্বেদকর তিনি বলেছিলেন পূর্ণ জনবিনিময় চাই, যেটা এমনকি জিন্নাও অ্যাকসেপ্ট করেছিলেন। এবং ডক্টর আম্বেদকর স্পষ্ট করে বলেছিলেন যে জনবিনিময়, পপুলেশন এক্সচেঞ্জ না হলে পরে পার্টিশনের বীজটাই থেকে যাবে, আবার এখানে সেই বিচ্ছিন্নতাবাদ, সেই সেপারেটিজম মাথা চারা দেবে। মনে রাখবেন সর্দার বল্লভভাই প্যাটেলের সেই কথা। প্যাটেল বলেছিলেন যে 14ই আগস্ট পর্যন্ত যারা পাকিস্তান চাইলো,
15ই আগস্ট তারা ভারত প্রেমী দেশভক্ত কি করে হয়ে গেল আমি এটা বুঝতে পারছি না। সেই জন্য কংগ্রেস যে আত্মপ্রবঞ্চনা করেছে, কংগ্রেস যে কন্ট্রাডিকশনের উপরে দাঁড়িয়ে এই দেশ ভাগ করেছে, আজকে তার ফল আমরা ভোগ করছি। কংগ্রেস শেষ দিন পর্যন্ত বলছে আমরা 2 নেশন থিওরি মানে না, আমরা তো 1 নেশন থিওরি মানি। তাই যদি হয় যে তুমি 2 নেশন থিওরি না মেনেও তুমি যখন দেশভাগকে অ্যাকসেপ্ট করে নিলে, তার মানে হচ্ছে তুমি গুন্ডামির কাছে মাথা নিচু করলে। তাই তো থিওরিটিক্যালি আমি মানি না যে হিন্দু মুসলমান আলাদা আলাদা জাতি, আলাদা নেশন। তা সত্ত্বেও আমরা মুসলমানের দাবিকে, তাদের আলাদা নেশন, আলাদা ল্যান্ডের দাবিকে যখন কনসিড করলাম, চুক্তিটা না মেরাও, তার মানে তাদের গুন্ডামির কাছে আমরা মাথা নত করলাম। আর এই গুন্ডামির কাছে যে মাথা নত করবে তাকে বারবার গুন্ডামির শিকার হতে হবে। এইখানেই তফাৎ হচ্ছে গান্ধী নেহরুর নেতৃত্বর সঙ্গে আব্রাহাম লিঙ্কনের নেতৃত্ব। যখন আমেরিকাকে তারা ভাগ করার থ্রেটনিং দিয়েছিল, তখন আব্রাহাম লিঙ্কন সিভিল ওয়ার ডিক্লেয়ার করেছিলেন। মাত্র 500 বছরের দেশ। আজকে আমেরিকা যে শক্তিশালী, আমেরিকার হাজার প্রবলেম আছে, কিন্তু বিচ্ছিন্নতাবাদের প্রবলেম নেই। আর ভারতবর্ষ বলে 5 লক্ষ বছরের দেশ আজকে বিচ্ছিন্নতাবাদের শিকার হয়েছে। দ্য ডিফারেন্স লাইজ ওনলি ইন দ্য লিডারশিপ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিডারশিপ অফ গান্ধী নেহরু অ্যান্ড আব্রাহাম লিঙ্কন। তাই এই কন্ট্রাডিকশনকে আমরা যখন ওভারকাম করতে পারবো, ভারতবর্ষের কিসের ভিত্তিতে, হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ দিস ল্যান্ড, এটা যতক্ষণ না ডিসাইড না হবে ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। তাই আসুন, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, হিন্দুরা দেখুন ওই যে কম্প্রোমাইজটা করে দেন, ওই যে কম্প্রোমাইজটা করো, তার ফলে কি হলো? কিছুদিন পর বলে আমরা বন্দে মাতরম বলবো না, এখন আমি জনগণও বলবো না। শুধু প্রসেসটা বোঝার চেষ্টা করুন, লজিক নয়, আর্গুমেন্ট নয়। আপনি গুন্ডামির কাছে আপনি মাথা নিচু করছেন, এর পরিণাম কোথায় গিয়ে থামবে জানেন? তারই বিরুদ্ধে আমরা কাজ করছি। এই বাংলাকে আমরা কাশ্মীর হতে দেব না। উইল ইনভাইট, উইল অ্যাকসেপ্ট ইভেন এ সিভিল ওয়ার, কিন্তু আমরা বাংলাকে কাশ্মীর হতে দেব না। আমাদের পরে বক্তা অ্যাডভোকেট অভিজিৎ ভট্টাচার্য। নমস্কার। খুব চার্জ হয়ে আছেন সবাই, আমিও চার্জ হয়ে গেছিলাম। এখন আমি একটু ডিসচার্জ করার চেষ্টা করছি। ভারতবর্ষের ইতিহাসের কথাটাকে আমি আরম্ভ করি। মকরান, বোলন, গোমল, খাইবার, জোজিলা, কারাকোরাম, কার্গিল, এইটা হচ্ছে পাস, 7টা পাস। এই 7টা পাস দিয়ে ভারতবর্ষ বারবার ভারতবর্ষকে আক্রমণ করা হয়েছে, এবং যে আক্রমণ শুরু হয়েছে আজ থেকে কয়েকশো বছর আগে, সেই আক্রমণ কিন্তু এখনো শেষ হয় নাই। 1947 সালের 22শে অক্টোবর বুধবার দিন কাশ্মীর অ্যাটাক আরম্ভ হয়েছিল, কিন্তু কাশ্মীর তখন ভারতের সাথে ছিল না, কারণ ইংরেজরা চলে যাবার পরে 15ই আগস্ট যত প্রিন্সলি স্টেট ছিল 552 না 53, সেই 552-53 মধ্যে কাশ্মীরও ছিল, এবং তারা সেই 15ই আগস্ট থেকে তারা স্বাধীন হয়ে গেল। কিন্তু ইংরেজরা বলে গেছিল যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা হলো, তাতে বলা হয়েছিল যে তোমাদের কোনো স্বাধীনতা থাকবে না, either you have to join India or you have to join Pakistan, there is no other option. Now কাশ্মীরের ওপরে আসি। কাশ্মীরের যিনি মহারাজা ছিলেন হরি সিং, হি ওয়াজ দ্য 4th in the generation. কাশ্মীর ইন্ডিয়াতে, মানে কাশ্মীর প্রথমে কেম টু ইনটু দ্য লাইমলাইট ইন 1846 মার্চ মাসের 16 তারিখে, এবং দ্য গুলাব সিং ওয়াজ দ্য ফাউন্ডার। কিন্তু তারপরে কাশ্মীর যখন অ্যাটাক হলো 22শে অক্টোবর, 26শে অক্টোবর রবিবার উনি লিখে পাঠালেন ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন কি আমি জয়েন করলুম, এবং 27শে অক্টোবর সোমবার 1st Sikh Regiment of 161 Infantry Brigade, জেনারেল সাহেব আমাকে বলবেন whether I am right or wrong, under Brigadier L.P. Singh landed Kashmir and saved Kashmir and war started.
কিন্তু সেটা পাকিস্তান কোনোদিন মেনে নেয়নি। এর মধ্যে অনেক লিগ্যাল ব্যাপার আছে, সেগুলো আই নট গেট ইন টু ইট, কারণ টাইম ইজ শর্ট অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ লং। কাশ্মীরের পরে তারপরে যখন দেখা গেল যখন কাশ্মীর ভারতবর্ষে এলো, পাকিস্তান যখন মেনে নিল না, পাকিস্তানের যে ব্যাপারটা হলো কি ওরা প্রথমেই আর্মি রুলে চলে গেল 1958 সালের অক্টোবর মাসে। ওদের ফার্স্ট যে আর্মি চিফ ছিলেন তার নাম ছিল আইয়ুব খান। আইয়ুব খান 51 থেকে 58 আর্মি চিফ ছিলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট আর্মি চিফ। আর্মি চিফ হওয়ার পরে 58 সালে উনি কু করলেন এবং 58 থেকে 66 সাল পর্যন্ত উনি ওনার চামচাকে জেনারেল বানিয়ে বসিয়ে রাখলেন। এবং তারপরে আমরা যে প্রায় 33 বছর, মানে 69 বছরের মধ্যে 33-33.5 বছর পাকিস্তান আর্মি রুলে ছিল। এই আর্মি এবং আইএসআই, they are the main organizer, the conspirators and the actors and factors of the turbulence in India. Make no mistake about it. আর আরেকটা জিনিস মনে রাখবেন, বেঙ্গল বাংলা 1906 সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগ was founded in Bengal, in Dhaka, undivided Bengal. নবাব সালিমুল্লাহ 1947 সালে বেঙ্গল was divided, Punjab was divided. 1971 সালে again Bengal became independent. তা দেখুন বেঙ্গল কিন্তু বারবার is coming into the limelight. 1906, 1947, 1971। পাকিস্তান যখন 16 ডিসেম্বর বৃহস্পতিবার 1971 সালে ইন্ডিয়ার কাছে হেরে সারেন্ডার করলো রমনা ময়দানে 93,000 সোলজার, ওরা তখন ডিসাইড করলো যে আমাদের চাই বদলা, রিভেঞ্জ, যাকে পশতুন ভাষায় বলে বদল, আফগানিস্তানে বদল, আমার বদলা চাই। এবং আজও পাকিস্তানের যারা আমাদের জন্য ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, ওদের হচ্ছে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল। কাকুলে ওদের প্রত্যেক কটা যারা আর্মির যা কমিশন পায়, সেকেন্ড লেফটেন্যান্ট যারা হয়, তাদেরকে কোরআন নিয়ে শপথ দেওয়া করা হয় যে আমরা 1971 সালের বদলা নেব। এবং সেটা করে গেছিলেন আমাদের বিখ্যাত জেনারেল জিয়াউল হক। জিয়াউল হক 1976 সালের মার্চ মাসের 1 তারিখে হি বিকেম দ্য আর্মি চিফ। ভুট্টো তখন মানে অ্যাট দ্য হাইট অফ হিস পাওয়ার অ্যান্ড গ্লোরি অ্যান্ড হোয়াট নট, ভুট্টো যখন ওকে আর্মি চিফ বানালেন এবং ভাবলেন যে কেন ভাবলেন, বললেন যে এই লোকটা হচ্ছে পাঞ্জাবি, এটা হচ্ছে জলন্ধর থেকে এসছে, এর পাকিস্তানে কোনো রুট নাই, তাই জন্য ওকে আর্মি চিফ বানালো। কারণ পাকিস্তানি আর্মি ইজ আ পাঞ্জাবি আর্মি, অ্যান্ড পাকিস্তানি পাঞ্জাবিজ আর এ ডেসপারেট, ফ্রাস্ট্রেটেড, I mean despicable lot. What they had done in Bangladesh, from then onwards we come to know. And they say, ওরা বাঙালিদের বলতো ব্ল্যাক বাস্টার্ডস। যখন 1971 যখন আরম্ভ হলো 25শে মার্চ রমনা ময়দানে বৃহস্পতিবার ছিল, যখন বললেন আমগো দাবায় রাখতে পারবা না 7.5 কোটিরে, সেখান থেকে onwards they used to hit the Bengali, and whatever they have done we all know about it. It's part of history, it's part of reality. পাকিস্তান আর্মি প্রফেশনাল আর্মি ছিল, কিন্তু এই ভদ্রলোক এসে করে গেলেন একেবারে জিহাদি আর্মি। টুডেজ পাকিস্তান আর্মি ইজ আ জিহাদি আর্মি। ডু ইউ নো, প্রত্যেক কটা আর্মি একটা ইয়ে থেকে মোটো থাকে। এই পাকিস্তানি আর্মির মোটো ছিল ইউনিটি, ফেইথ অ্যান্ড ডিসিপ্লিন। সেটাকে জিয়া করলেন ইমান, তাকওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, ফেইথ, ওবিডিয়েন্স অফ গড অ্যান্ড জিহাদ ইন দ্য পাথ অফ আল্লাহ। So the Pakistani army has become a jihadi army from 1976 to 1988. জিয়া মারা গেল প্লেন ক্র্যাশে বুধবার 17 অগস্ট 1988 সালে। কিন্তু ওই জিহাদ আর্মি ওই যে বীজ বপন করে গেছিল 76 থেকে 88-তে, তাকে বলা হলো আমরা ইন্ডিয়াকে মারবো, আমরা ইন্ডিয়াকে খতম করবো। এবং টাইম ইজ শর্ট, আমি তো এর মধ্যে আমাকে যদি বলতে পারেন 5 দিন 5 রাত থামবো না, সেখানে কোনো একটু বলার তো কোনো মানে হয় না। এবং আমার মতে ইটস এন্টায়ারলি মাই ভিউ অ্যাবাউট পাকিস্তানি আর্মি অ্যান্ড দেয়ার দিস থিং। Now whatever is happening in Bengal and whatever is happening in some other pockets of India, that's a part of ISI come army, and the others are একটা অমিতাভ বচ্চন ছিল, हम सब रंगमंच के कठपुतलियां हैं। এই বাংলাদেশ এবং আমাদের লোকেরাও
বেশ কিছু আমরা কিন্তু রংমঞ্চের কাঠপুতলিয়া, বেশ কিছু লোক আইএসআই এজেন্ট হয়ে যায় কিন্তু যারা জানে না যে ওরা আইএসআই এজেন্ট, আনউইটিংলি অর উইটিংলি, উইলিংলি অর আনউইলিংলি ইউ কাম টু নো যে আরে 10 বছর বাদে জানা যায় যে আইএসআইয়ের জন্য কাজ করছে। সে কিন্তু জানে না সে আইএসআইয়ের জন্য কাজ করছে, তো সে করছে কাজ ফর এ পার্টিকুলার কনসিডারেশন, বাট উই কাম টু নো অ্যাবাউট ইট মাচ লেটার অ্যান্ড ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান। আচ্ছা, এই পাকিস্তান আর্মির ব্যাপারে আমার যেটা হচ্ছে, ওরা হচ্ছে কে ফ্যাক্টর অফ পাকিস্তান, কে ফর খুদা, কে ফর খলিফা, কে ফর কাফির, কে ফর খর্জ, কে ফর খামস, কে ফর কাশ্মীর, কে ফর খালিস্তান, এক সেকেন্ড স্যার, কে ফর কচ্ছ, কে ফর কারওয়ার, কে ফর কোচিন, কে ফর কলকাতা, কে ফর কাছাড়, কে ফর করিমগঞ্জ, কে ফর কাঠমান্ডু, কে ফর কাবুল, কে ফর ক্রেমলিন, কে ফর কালাশনিকভ, কে ফর কোয়েটা, কে ফর খাইবার, কে ফর খান, কে ফর কাতল, কে ফর খঞ্জর. And these guys wanted to have 5 kills, the Khalistanis, Kesh, Kacha, Ganga, Gada, Kripan. This is the situation. আচ্ছা, এবার আমি বেঙ্গলের প্রতি আসছি। I'll take 2 minutes, my lordship. Sir. আচ্ছা, ব্যাপারটা হয়েছে বাংলা। আজ বাংলা is the victim of maladministration, which has started long back. এই পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেশনকে গালাগাল দিয়ে কোনো লাভ হবে না। এটা স্টার্টেড, আমি বীজ বপন হয়েছে অনেক দিন আগে। 1970 সাল 17ই মার্চ মঙ্গলবার সাঁইবাড়ির হত্যাকাণ্ড মনে করে দেখুন। সাঁইবাড়ি হত্যাকাণ্ড বর্ধমানে যেদিন হলো, সেদিন আপনি কি করলেন? অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, আইপিএস অফিসার্স, আইএস অফিসার্স, তারা হত্যা দেখলো, এবং দ্যাট ইজ কল্ড লিগাল ল্যাঙ্গুয়েজে connivance, collusion, conspiracy, abetment. You resorted to all those 4 things and you killed them. Why? Because they were some other political party. Ridiculous. This is called intolerance. This is called infringement of fundamental rights. Number 1. Number 2. I'm coming. Wait. Hattal jabar dorkar khub dukher byapar. Then go forward. After 1970, 17 March, go forward. 1984, 18 মার্চ রোববার, সেদিন ছিল হোলি, বিনোদ মেহতা হত্যাকাণ্ড। ডেপুটি কমিশনার পুলিশ বিনোদ মেহতা, born in 1949, joined the police in 1971, married in 1972, got killed in 1984. What a shame. And who killed them? We all know about it. What happened? No one knows. Inshallah. What is this? What sort of administration is this? It is called maladministration. Then go fast forward. 1990 সাল বৃহস্পতিবার 16ই আগস্ট, অপোজিশন লিডার একজন মহিলাকে হাজরার মোড়ে 2 লোক মাথার মধ্যে এরমভাবে মারছে। হোয়াট ইজ দিস? একটা মহিলাকে অপোজিশন, সে যেই পার্টিরই হোক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্যাল পার্টিস, অপোজিশনকে মহিলা লিডারকে আপনি ওরমভাবে সবার সামনে 10,000 লোকের সামনে ওরমভাবে, ইট ইজ অ্যাটেম্প্ট টু মার্ডার। ওই দিন মারা যত 302 হতো, ইটস কালপেবল হোমিসাইড, নট অ্যামাউন্টিং টু মার্ডার করা যায়। নাথিং হ্যাপেন্ড। নাও গো ফাস্ট ফরওয়ার্ড। প্রথমে আপনি নাগরিককে মারলেন, 1 মিনিট, লাস্ট মিনিট স্যার, লর্ডশিপ। প্রথমে আপনি নাগরিককে মারলেন, তারপর আপনি পুলিশের শির দাঙ্গা ভাঙলেন, তার আপনি পলিটিক্যাল অপোজিশনকে মারলেন, লাস্ট বাট নট দ্য লিস্ট বাপি সেন। হ্যাঁ, 1 সেকেন্ড স্যার, অতগুলো আমার টাইম নিয়ে দেখছেন তো, ঘন্টি দিচ্ছেন। আমাকে যদি বলে আমি 5 দিন 5 রাত আমি বলে যাবো, কিন্তু বক্তাকে বলতে দিন, কাইন্ডলি বক্তাকে বলতে দিন। জাস্ট মিনিট, লর্ডশিপ। আরে স্যার, আই ক্যান গিভ ইউ অন। আমি পার্টিকুলার বলবো। পুলিশকে মারলো বাপি সেন মঙ্গলবার রাত্রির 31শে ডিসেম্বর 2002, আর 2003 রাত্রি 2টা থেকে 3টার মধ্যে ওয়েলিংটন স্কোয়ারে পুলিশকে খুন করলো। এরপর যদি এই যতগুলো শুনলাম, এই ইনফিল্ট্রেশন, দিস দ্যাট, কাকে দোষ দেবেন? কেন দোষ দেবেন? আউটসাইডারকে কেন দোষ দেব? When we fail ourselves, why blame the outsiders? When you cannot unite, why blame the outsiders?
এই আমি একটা শায়রি করে শেষ করছি, আমার মানে ঘাটিয়া শায়রি। মানে বন্ধু এবং শত্রু আপনি চিনতে পারছেন না, কে বন্ধু কে শত্রু। अंधेरे में पैदा हुआ था रोशनी से डरता हूँ, अंधेरे में पैदा हुआ था रोशनी से डरता हूँ, पहले दुश्मनी से डरता था अब दोस्ती से डरता हूँ। আজকে ডিবেট ডিসকাশনের শেষ বক্তা শ্রী দিলীপ ঘোষ। भारत माता की वंदे मातरम। जो जाता है जाने दो, जो आता है आने दो। मंचे उपविष्ट আমার বরিষ্ঠ গুরুজন, স্থানীয় সমস্ত প্রবুদ্ধ নাগরিকগণ, উপস্থিত শ্রোতৃবৃন্দ, আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন উল্টাপাল্টা কথা শুনে। আমি শেষ করছি অল্প কথা বলে। আমি আজকে যে বিষয় আছে বোর্ডে, বেশিরভাগ লোকই বাইরেই বলেছেন আবেগে। আমি অতি সাধারণ মানুষ, সাধারণ কথা বুঝি, সাধারণ ভাবি, তাই সারা বাংলা ঘুরে যেটা দেখেছি আমি সেটা আমি আপনাদের সামনে বলতে চাই। বাঙালির একটু আবেগপ্রবণ, ঠিক আমার গুরুজনরা বসে আছেন এখানে, তারা অনেক ইতিহাস দেখেছেন, এখন নিজেরাই প্রায় ইতিহাসের পর্যায়ে। কিন্তু 70 বছর আগে আমরা যে ভুলটা করেছিলাম, এই সভায় উপস্থিত থেকে এখানে বসার পরে আমার মাথায় সেটা এসছে। আমি খালি বলছি তাদের চিন্তা ভাবনা ঠিক আছে, তাদের জায়গায় বাংলা ঠিক আছে। 1946 সালেও এই কথাই শুনেছিলাম, বাংলা ঠিক আছে না এই বাঙালি ঠিক আছে, কেউ ঠিক নাই। আমি ছোট্ট ঘটনা বলে খালি শেষ করবো, ঢাকার ঘটনা। ঢাকায় জন্মেছেন একজন ব্যক্তি, শৈশবে বাংলাদেশ ছেড়ে এখানে এসেছিলেন, তার কাছ থেকে তার পরিবারের ঘটনা আমি প্রথমে বলতে চাই। আমাদের যে এই যে উদাসীনতা, অবাস্তব চিন্তা ভাবনা, আমরা ঠিক আছি যতক্ষণ না উদ্বাস্তু হচ্ছে, যতক্ষণ না মা বোনের ইজ্জত চলে যাচ্ছে, ততক্ষণ আমরা ঠিকই থাকি, তারপরে ভুল ভাঙে। সে ঘটনাটা কি, ঢাকাতে ঠিক এরকম 46 সালে একটি সভা হয়েছিল প্রবুদ্ধ লোকেদের, ওখানকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার সব ছিলেন। আর সেই সভাতে এটা শেষ হয়ে গেল যে দেশভাগ হবে কিনা। আজ কাশ্মীর বলছি তো, কাশ্মীর তো গেছে, বাংলার অর্ধেকটা কাশ্মীর হয়ে গেছে। একটা জেলা মেজরিটি ছিল মুসলিম, আজকে 3টে হয়ে গেছে, 25টা মহকুমা হয়ে গেছে। খুঁজে দেখলেন সেখানকার কি অবস্থা আছে, বাংলাদেশে খারাপ অবস্থা হিন্দুরা আছে। কলকাতায় বসে বোঝা যায় না, কাগজ পড়ে বোঝা যায় না। তো সেই সভাতে প্রস্তাব করলেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা, তৎকালীন বাঙালিরা, যে গান্ধীজি বলেছেন আমার শরীরের উপরে দেশ ভাগ হবে, এত বড় নেতা কি মিথ্যা কথা বলবেন? নেহরু বললেন যে পার্টিশন ইজ দ্য ফ্যান্টাস্টিক ননসেন্স। পণ্ডিত নেহরু উনি কি ভুল বলবেন? অতএব কোনো চিন্তা নেই, খানদান বাড়িতে শুয়ে পড়ুন, দেশ ভাগ হবে না। শেষ হয়ে যাচ্ছে সভা, ঠিক আমার মতো অর্বাচীন যখন এখানে দাঁড়িয়েছে বলতে, RSS একজন প্রচারক নাগপুর থেকে ওখানে সংঘ শুরু করতে গেছিলেন, 26 বছর বয়স, গ্রাজুয়েট ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, স্যার আমি বাচ্চা ছেলে, একটা কথা বলতে চাই শেষ হওয়ার আগে, আমাকে অনুমতি দেবেন? কি বলছে বাচ্চাটা বলুন। উনি কতটা বাংলা বুঝেছিলেন জানি না, তিনি ইংরেজিতে বললেন যে দেখুন আপনারা বলছেন এই হবে না, তাই হবে না, তাই হবে না, ওটা ভুলে যান। দেশ ভাগে হবে কি হবে না এটা ভুলে যান। ভাগ হলে কোথায় যাবেন ছেলে বউ নিয়ে, ওটা নিয়ে ঠিক করুন, ওটা ভাবুন। বাচ্চা ছেলে কি বোঝো, কত বয়স, দাড়ি ওঠেনি এখনো ভালো করে। আরে আমরা চুল পাকিয়েছি উকিলাতি করতে করতে, প্রফেসরি করতে, তুমি এসব কি বোঝো? বাচ্চা ছেলে, যাও বাড়ি যাও, মহারাষ্ট্রে ফিরে যাও। তারপরের বছর দেশ ভাগ হলো। তার মধ্যে সমস্ত বুদ্ধিজীবী মা বোনের ইজ্জত হারিয়ে ছেলে বউর হাত ধরে এই বাংলায় এসেছিলেন। তার মধ্যে অনেকে বসে আছি আমরা, তাদের বংশে। সেই ভদ্রলোক উকিল, যিনি আমার যার কথা বলছি, শৈশবে রথীন চক্রবর্তী এখানে এসেছিলেন, শাখায় যেতেন, শিশু ছিলেন। 10 বছর 15 বছর পরে যখন উনি কলেজে পড়েন, তার বাবা ডাকলেন, এই শোন তো, সেই যে একটা মারাঠি ছেলে আমাদের বাড়িতে আস, কোথায় রে? উনি মাথা চুলকে বললেন মারাঠি ছেলে, ও RSS এর প্রচারক ছিল। বলে কেন বাবা হঠাৎ তুমি তার কথা ভাবছো আজকে? তখন একটু মাথার উপরে ছাদ হয়েছে, আবার উকিলাতি শুরু করেছেন এপার বাংলায় এসে। বলছে না, ওই ছেলেটা একটা কথা বলেছে 46 সালে। তখন উনি ঘটনাটা বললেন। এখন সেই কথাটা মনে পড়ে যে ওই ছেলেটাই ঠিক বলেছিল, আমরাই ভুল ভেবেছিলাম। আমি বলছি বন্ধুগণ, ঠিক 70 বছর পরে এখানে বসে আমরা ওটাই ভাবছি, বাংলা ঠিক আছে, কাশ্মীরটা গেছে। কাশ্মীরের লোক 100 বছর আগে এই কথাটাই ভাবতো, কাশ্মীর নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক আছে। ঠিক আছে কি? যদি ঠিক হতো আমাদের চিন্তা ভাবনা, আমার ঠাকুরদা যে স্বাধীনতা সংগ্রাম লড়েছিল, অখণ্ড ভারতকে স্বাধীন করবে বলে, 47 সালের পরের দিন সে দেখলো সে আর ভারতের নাগরিক নেই। কোথাকার নাগরিক হয়েছিল? পাকিস্তানের। হয়েছিল কিনা?
ঠাকুরদা বুড়ো হয়ে গেলেন, মারা গেলেন, বাবা জওয়ান হয়ে গেছেন, আবার 71-এর যুদ্ধ হলো, এবার বাংলা জয় বাংলা, বাবা ঝাঁপিয়ে পড়লেন, লড়াই করলেন, মুক্তি সেনা ইত্যাদি, আবার দেশটা স্বাধীন হলো, বাবার নাগরিকত্ব পাল্টে গেল, কি হলেন? বাংলাদেশি। আমরা ভাবছি আর ভালো লাগছে না, আবার তো সেই জিয়া, আবার চলো পালাই, এপার বাংলায় টাকা পয়সা ঘুষ দিয়ে বিবিজেকে এপাশে চলে আইলাম। দিয়ে বলছে আবার আমাদের বিজেপির কাছে যাই, চলো নাগরিকত্বটা হয়ে যাক। আমি কি হতে চাইছে? ভারতীয়। ঠাকুরদার বাবা ছিলেন ভারতীয়, অখণ্ড ভারতের, ঠাকুরদা হলেন পাকিস্তানি, বাবা হলেন বাংলাদেশি, আমি আবার ভারতীয় হওয়ার চেষ্টা করছি মোদির কৃপায়। তারপরে আমরা বলছি ঠিক আছে, কিন্তু অত সহজে হয়নি আবার ভারতীয় হওয়ার। উপাস থেকে ছেলে বউ নিয়ে আসছি রাস্তায়, বিবি বা বিডিআর বিবি যে হয়েছে এখন ধরছে, কথা কই যান, অনেকদিন তো শাশুর বাড়ি রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, ঠাকুমার পোটলা পোটলি কেড়ে নিল, যা ছিল ধন সম্পত্তি গয়নাগাঁটি। এবার আমার যে যুবতী বোন আমার সঙ্গে আসলো, তার হাত ধরে টান বলে শাশুর বাড়িতে অনেকদিন রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, মাইয়াডারে দিয়া যান। হয়েছে কিনা? আরো দুঃখের বিষয়, পালিয়ে এসেও শান্তি নেই, নাগরিকত্ব পাইনি, সম্মান পাইনি। যারা ত্রিপুরায় গেছে তারা বাঙালি নাই, তারা কি অনুপজাতি, ঠিক কিনা? যারা আসামে গেছে তারাও বাঙালি হয়নি, তারা বিদেশি। বাংলায় এসে বাঙালি হয়নি, আমরা বাঙাল হয়েছি, হয়েছে কিনা? এখনো ভাবছি ঠিক আছে। আমি আমার বিকাশবাবু পালিয়ে গেলেন ভয় বোধে আমাকে দেখে, জানি না, আমি তো চাষা লোক, অত বুদ্ধিজীবী নেই, সংবিধান বুঝি না। আমি আমাদের সংবিধানের ক্লাস নিচ্ছিলেন, কাশ্মীরের সংবিধান আছে, কাশ্মীরের বিধানসভাতে সবাই মিলে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন ভারতে বিলয়পত্র সই করেছিল, বিধানসভা নির্বাচিত, নির্বাচন পড়াচ্ছিলেন আমাদেরকে। গরুর মাংস খেলে বোধহয় বুদ্ধি কম হয়ে যায়, উনি পড়াচ্ছিলেন। কোথায় কাশ্মীরের সংবিধান? যে 3টি খাম্বার কথা বললেন, কাশ্মীরে একটাও আছে? একটাই জিনিস আছে, সেনা আছে। আর তারা যেটা বোঝে ওখানকার লোকেরা, আমরা ওই সেনা দিয়ে ওইটা বোঝাবার চেষ্টা করছি এবং বোঝাবো শেষ পর্যন্ত। যদি স্বপ্ন দেখে পাকিস্তানে যাওয়ার, বডি যাবে, কাশ্মীরে 1 ইঞ্চি মাটি যাবে না, মৃতদেহ চলে যাবে যে চাইবে ওখানে। বন্ধুগণ, আজকে কেন এই জিজ্ঞাসা চিহ্ন? পশ্চিমবঙ্গে কাশ্মীরের পথে আমার গুরুজনরা বলছেন কোনো চিন্তা নেই, এটাই বাঙালির সত্যিকারের চরিত্র। সমস্যা দেখলে পালিয়ে যাওয়া, প্রয়োজন হলে ছেলে বউকে ছেড়ে পালাও, আমি ঠিক আছি। এই পলায়নী বৃত্তি আমরা স্বীকার করব না, সেদিন নাই। 70 বছরের গঙ্গায় অনেক জল বয়েছে। আজকে কেন চিন্তা হচ্ছে? আমি বিকাশ বাবুকে বলতে চাইছিলাম, যখন বাটালা হাউসে গুলি চলে, ওম প্রকাশ শর্মা মারা যান, পুলিশ অফিসার, তার বাড়িতে কেউ যায় না। দিগ্বিজয় সিং কার বাড়িতে যায়? যে টেরোরিস্ট মারা গেছে তার মার কাছে ক্ষমা চাইতে যায়, যে আমি আপনার নেতা, আমার নেতার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। নেতা আসতে চেয়েছিলেন, আসতেনি, আমি এসেছি। যে দুর্বৃত্ত, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী আমার সমাজের লোককে হত্যা করছে, সে হলো বীর পুরুষ। কারণ কি? তার নামে ভোট পাওয়া যাবে। তার মায়ের কাছে ক্ষমা চাইছেন যে ওম প্রকাশ শর্মা চাকরি করেছে, প্রাণ দিয়েছে, বিদেশির সামনে লড়াই করে, উগ্রপন্থীর সামনে, তার বাড়িতে কেউ সম্মান দিতে যায় না, ফুল দিতে যায় না। তখনই চিন্তা হয় দেশটা এক থাকবে তো, বাংলা কাশ্মীর হবে না তো। যখন যাদবপুর ইউনিভার্সিটিতে, দিল্লি ইউনিভার্সিটিতে স্লোগান উঠে, ভারত কি বরবাদি তক জঙ্গ রহেগা, জঙ্গ রহেগা, তখন চিন্তা হয় ভারত থাকবে তো। আফজল হাম শর্মিন্দা হ্যায়, তোমারি কাতিল জিন্দা হ্যায়। বিকাশ বাবু নিজে আইনজীবী, উনি আমাকে কোর্ট সংবিধান বোঝাচ্ছিলেন, তোমারি কাতিল জিন্দা হ্যায়। কে কাতিল এখানে? কে ফাঁসি দিয়েছে আফজলের? আমার সুপ্রিম কোর্ট দিয়েছে। উনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করতে যান, সুপ্রিম কোর্ট কে কাতিল? তার বিরুদ্ধে এখানে যখন স্লোগান উঠে, তার পিছনে কমিউনিস্ট বন্ধুরা গিয়ে দাঁড়িয়ে যান, নিজেকে সেকুলার প্রমাণ করে মিয়াদের ভোটের জন্য। তখন চিন্তা হয় বাংলা থাকবে তো, বাংলা কাশ্মীর হবে না তো। আর স্লোগান ওঠে আমাদের যাদবপুরে যখন, কেরল কি আজাদি, 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 কেরল কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, কাশ্মীর কি আজাদি। কিসের আজাদি? একটাই আজাদি, একটাই গুলি 6 ফুট নিচে চলে যাবে, কোনো আজাদি হবে না। ভারতবর্ষের 1 ইঞ্চি মাটি কারণ নিজার হিম্মত নাই। সেনা প্রধান বসে আছেন। ভারতবর্ষ ততদিন, যতদিন সেনার উপরে নির্ভর করেছে না, তখন সিয়াচিন চলে গেছে, আজাদ কাশ্মীর চলে গেছে। এই ভারতবর্ষের 125 কোটি সেনা যেদিন তৈরি হবে, কারণ মাইকি বেটার হিম্মত হবে না 1 ইঞ্চি মাটি নিয়ে যায়। এইটা আমরা করিনি। সেনা তো নিশ্চয়ই লড়বে। সেনার পেছনে কে লড়বে? এই সমাজ লড়বে। আজ এটা হয়েছে। 2 বছর ধরে দেখেছেন
কাশ্মীর পাকিস্তান থেকে ঢুকে যাচ্ছে, সেনার মাথা কেটে নিয়েছে, গুলি করে দিচ্ছে। কাশ্মীর থেকে ঢুকছে, গুজরাট থেকে দেখেছেন একটা ঘটনা হয়েছে কি? হয়নি। ও কাছ থেকে একটা গুলি চললে এখান থেকে 3টে গোলা চলছে। হেঁটে হেঁটে আসছে ভারতে ঢোকার জন্য, ভারতবর্ষের পবিত্র মাটিতে পা দেওয়ার আগে এ পাশ থেকে বুলেট ও পাশে চলে যাচ্ছে, বডি পড়ে যাচ্ছে, হেঁটে আসতে তুলে নিয়ে যেতে হচ্ছে। এটা আমরা করতে পেরেছি। দেশপ্রেম একেই বলে, একা নয়, সারা দেশের মধ্যে সমস্ত জনগণের মধ্যে ইচ্ছা জাগাতে হয়, এটা আমরা করছি। সংবিধান পড়ে 122 বার সংবিধান সংশোধন হলো, ওই সংবিধান নিয়ে কি গর্ব করছি আমরা? কালকে 1/3 পাবো, আমরা পাল্টে দেবো আবার। কোন ব্যাটার হিম্মত আছে আটকাবার? সংবিধান যারা কাপুরুষ তারা সংবিধান দেখায়। অবশ্যই সংবিধান আমাদের জন্য, আমরা বানিয়েছি, দরকার আমরা পাল্টাবো। কোনো বাপের ব্যাটার হিম্মত নেই আটকাবার, পাল্টাবো বলে দিচ্ছি আমি। এই দুর্বৃত্ত কমিউনিস্টে দাঁড়িয়ে দেখতে হবে, হিন্দু রাষ্ট্র হয়তো হয়ে যাবে ঘোষণা, কান্নাকাটি ছাড়া কিছু করার থাকবে না। বন্ধুগণ, আজকে বর্ধমানের খাগড়াগড়ে যখন বম ব্লাস্ট হয় আমি গিয়ে দেখে এসেছি, মেদিনীপুরের পিংলায় যখন বম ব্লাস্ট হয় আমি গিয়ে দেখে এসেছি, একটা কারখানার ইটের টুকরো পাওয়া যাচ্ছে না। আমাদের সরকারের নেতারা মন্ত্রীরা কি বলছেন? ও এমনি বাজি ফেটেছে, বিয়ে বাড়িতে বাজি। খাগড়াগড়ে যখন বম ব্লাস্ট হয়, পুলিশ অফিসার আইজি মির্জা গিয়ে বলে মুরগি কাটা হয়েছে, ড্রেন দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। কি সিলিন্ডার ব্লাস্ট হয়েছে? কাকে ধোকা দেওয়া হয়েছে? তখনই চিন্তা হয় বাংলা থাকবে তো, বর্ধমান কেন হবে না? বারামুলা যখন মালদার ইংলিশ বাজার থেকে আরম্ভ করে কালিয়াচক পর্যন্ত মিছিল হয়, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের ঝান্ডা দেখা যায়, তখন চিন্তা হয় বাংলা থাকবে তো, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে না তো। আজকে এই ধরনের সেমিনার করতে হচ্ছে, মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হচ্ছে। আমি বলছি অনেক দেরি হয়ে গেছে, এই সেমিনার আরো 2-4 বছর 10 বছর আগে হওয়া উচিত ছিল, কমিউনিস্টরা এখানে ক্ষমতায় থাকাকালীন। বন্ধুগণ, একটা ঘটনা নয়, আজকে সারা ভারতকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। যারা করছে তাদেরকে মহিমামণ্ডিত করা হচ্ছে। ভারতবর্ষের একতার বিরুদ্ধে, ভারতবর্ষের সংহতির বিরুদ্ধে, ভারতবর্ষের জাতীয়তার বিরুদ্ধে, রাষ্ট্রীয়তার বিরুদ্ধে বই লিখলে তাকে প্রাইজ দেওয়া হচ্ছে, তাকে বুদ্ধিজীবীর তকমা দেওয়া হচ্ছে, তাকে বিদেশে ঘোরার ফুর্তি করার জায়গা করে দেওয়া হচ্ছে। কারা করছে এটা? কেন করছে এটা? কারা এর পেছনে আছে? আমরা এটা আর সহ্য করব না। এতদিন রাষ্ট্রবাদী শক্তি এখানে কমজোর ছিল, আমরা সহ্য করেছি, দেখেছি, দর্শকের ভূমিকায় ছিলাম। এখন আমরা খেলোয়াড়ের ভূমিকায় আছি। ভারত মাতা কি জয় একটাই স্লোগান হবে, ভারতবর্ষে থেকে পাকিস্তান জিন্দাবাদ, ওটাই ওর গলা থেকে বেরোনো শেষ চিৎকার হওয়া উচিত, তারপরে কোনো আওয়াজ বেরোবে না। এই পরিস্থিতি তৈরি করতে এবং এটা হচ্ছে। আজ বাংলার যুবক, ভারতের যুবক এটা স্বীকার করছে। নেতৃত্বের অভাব ছিল। বিপি মালিক একটা বই লিখেছেন আমাদের সেনাপ্রধান, কি যখন 1000টা সিংহ লড়াই করছে একজন কুত্তার নেতৃত্বে, তখন বিজয় হবে না। কিন্তু 1000টা কুত্তা লড়াই করছে একটা সিংহের নেতৃত্বে, একজন সিংহ বসে আছেন আমাদের সামনে, তখন বিজয় নিশ্চিত। কারণ নেতা ঠিক হওয়া চাই, নেতা সিংহের মা হওয়া উচিত। আমাদের দেশে যতদিন কুকুরের মতো নেতা ছিল আমরা হেরেছি। ভারতবর্ষের পবিত্র মাটি আমাদের হাত থেকে চলে গেছে। আজকে সিংহের নেতৃত্বে ভারত লড়ছে, কোনো হিম্মত নেই কোনো বাপের বেটার 1 ইঞ্চি জমি নিয়ে নেয়। তাই অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, জাপান থেকে জার্মান, ভারত মাতা কি জয় হচ্ছে, হচ্ছে কিনা? কেউ ভেবেছিলেন 2 বছরের মধ্যে ভারত মাতা কি জয় সারা বিশ্বের কোনায় কোনায় হবে? আমরা করে দেখিয়েছি। বাকি যেটা নিয়ে চিন্তা ভাবনা করছি আমরা, নিশ্চয়ই চিন্তা করতে হবে। খালি চিন্তা করে বসে থাকলে হবে না। खुद को बदलो, দুনিয়া বদল যায়গি, দেশ বদলে যাবে। আজকে আমরা আমাদের না বদলে দুনিয়াকে বদলাবার চেষ্টা করেছিলাম, তাই হয়নি। ভারতবর্ষের মানচিত্র পাল্টেছে। আমরা নিজেদেরকে পাল্টাতে হবে, যেটা বলছি ওটা করতে হবে। কারো হিম্মত নেই পৃথিবীর মধ্যে আমাদের টেরা চোখে চাকায়। আজকে বিশ্বের মধ্যে ভারত যখন দাঁড়াতো কোনো ইউএনওতে বা সিকিউরিটি কাউন্সিলে, প্রশ্ন করা তো ভারতের সঙ্গে কে আছে? সত্যি আমাদের সঙ্গে কেউ ছিল না, অভাগা তো আমরা, দুর্বল। দুনিয়ার মধ্যে আমরা বিপিএল ছিলাম, কেউ আমাদের সঙ্গে আসতো না। আজকে সিকিউরিটি কাউন্সিলে যখন ভারতের প্রশ্ন উঠেছে ভারতের সঙ্গে কে নাই, কি না? ভারতের সঙ্গে কে নাই? কারণ সারা দুনিয়া আমাদের সঙ্গে আছে, খালি চীন আমাদের সঙ্গে নাই। ভারতবর্ষের সঙ্গে না থাকলে পৃথিবীতে সম্মানের সঙ্গে থাকা যাবে না। তাই ওবামা বলছে তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? ভারতের সঙ্গে বন্ধুত্ব, মোদির সঙ্গে বন্ধুত্ব। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, শুরু হয়েছে সব। এ তো ট্রেলার হ্যাঁ, পুরো ফিল্ম বাকি আমি। তাই বন্ধুগণ, আজকে এই সেমিনার যে হয়েছে, আমাদের 2-3 জেনারেশন নিয়ে আমরা বসেছি। আমাদের বড়রা যারা তাদের
দূরদর্শিতা, তাদের চিন্তার এক ব্যক্ত করেছেন, হতাশাও প্রকট করেছেন। 2035-এ জয়ন্তবাবু বলছেন থাকবেন না। আমি যে জয়ন্তবাবু চিন্তা করবেন না, আপনি সুস্থ শরীরে সুস্থ চক্ষে এই দেশের সংগঠন আর জগৎ জননী ভারত মাতা হয়েছে বিশ্বগুরু, এটা আপনি দেখে যাবেন। আমি দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমরা করব। আমার পূর্বপুরুষরা তপস্যা করেছেন, প্রাণ দিয়েছেন, বলিদান দিয়েছেন, পারেননি, সাফল্য পাননি। আমরা সেই সাফল্য আপনাদের দেখাবো, আপনাদের আশীর্বাদ চাই। তাই বন্ধুগণ, আজকে যারা এই সেমিনারের আয়োজন করেছেন, হিম্মত করে একটা বিষয় রেখেছেন। অবাস্তব বিষয় মনে হতে পারে, বুদ্ধিমান মানুষরা মনে করেন, আমরা সাধারণ মানুষ মনে করি এটা উপযুক্ত সময়। বাংলা যান গ্রামে গ্রামে শঙ্করধ্বনি বন্ধ হয়ে গেছে, উলুধ্বনি বন্ধ হয়ে গেছে, সিঁদুর পরা বন্ধ হয়ে গেছে, সন্ধ্যার পরে মায়েরা বেরোতে পারেন না। বাংলাদেশের হতে কি বাকি আছে? 46 সালে পশ্চিমবাংলায় গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল। কেন? ভয় দেখিয়ে নিয়ে নেওয়া। তপনদা বলছিলেন গুন্ডামির কাছে আমরা মাথা নত করি। গুন্ডামির কাছে মাথা নত নয়, গুন্ডাগিরি করতে হলে আমরাই করব। দুনিয়া শক্তের ভক্ত আর নরমের জম। আমরা শক্ত হতে ভয় পাই, তাই আমাদের ভয় দেখায় সবাই। আজ তো ভয় দেখা নয়, ভয় দেখানোর দিন এসেছে। কারণ সব শোধবোধ করছে না উইথ ইন্টারেস্ট, যা যা আমাদের উপরে হয়েছে। তাই বন্ধুগণ, আপনারা ধৈর্য ধরে শুনেছেন, আমার কথাও শুনলেন, আমিও বললাম আমার কথা। জানি না ভালো লেগেছে কিনা। ভালো লেগেছে থাকলে হাততালি, নাহলে ভুলে যান। ধন্যবাদ। মনে হলো দর্শকরা সবাই খুব এনজয় করেছে, নানান মতবাদ এখানে সবাই প্রকাশ করতে পেরেছে। উত্তেজনা যে হয়েছে একটা ডিবেটে, যদি সেই উত্তেজনা না হয় সেটা তাহলে ডিবেটের হয় না। আমরা শেষ করব ভোট অফ থ্যাঙ্কস দিয়ে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী ভোট অফ থ্যাঙ্কস দেবেন। ছোট্ট একটা কথা, বসে বসে সবার কথা শুনতে, কি অসাধারণ অ্যাগ্রেশন, অসাধারণ তথ্য, সবাই হয়তো জানিও না। অনেকে বলছিলেন হয়তো মানে এটা কিন্তু খুব দরকারি, পড়াশুনোটা করাও দরকারি, ইতিহাসটা জানা দরকারি। আমরা কিন্তু ঠিক জানি না বলে আমরা নিজেরাও চিন্তা করতে পারি না। না আমরা মানে জোক সাপাট আমরা নিজেরা পড়ি না। আমরা যার জয়ন্ত রায় বললেন যে আমরা একটু যদি হাততালি না দিয়ে একটু চিন্তা ভাবনা করি। আমি জাস্ট সবাইকে আমার কৃতজ্ঞতা জানাবো এত সুবক্তব্যের জন্য। এবং আমরা চাই যে সবাই একটা অগ্রগতিগামী নিরপেক্ষ সামাজিক পরিকাঠামো থাকবে। সামাজিক পরিকাঠামোর কথা বলা হয়েছে, কোনো বৈষম্য থাকবে না, যেটি হবে আমাদের স্বপ্নের সমাজ। সেই স্বপ্ন নির্মাণের সঙ্গী হওয়ার প্রচেষ্টা হয়ে রইল বাংলা নির্মাণ। একটা জাস্ট খুব একটা শায়েরি বলে শেষ করব। সব সময় বলি, আজকের এই দিনে বলাটা মনে হলো খুব দরকার। নানান রকমের বক্তব্য, ভারতবাসী নানান, ইজ দ্য ডেমোক্রেটিক কান্ট্রি, সবার বক্তব্য থাকবে, অসফলতা থাকবে, সফলতার দিকে যেতে হবে। আমরা ডেমোক্রেটিকভাবে লড়ব, কিন্তু যদি মনে রাখি যে লড়তেই হবে। জাস্ট কয়েকটা লাইন বলছি, অনেকবার বলি, বারবার বলবো। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। क्या कम रह गई उसे ढूंढो और सुधार करो। क्या कम रह गई उसे ढूंढो और सुधार करो। जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम। जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती। कोशिश करने वालों की कभी हार नहीं होती। थैंक यू। दीप्तांशु, प्लीज कम ऑन स्टेज। বাংলা নির্মাণের তরফ থেকে আজ যে সান্ধ্য অধিবেশন হলো, যেটা দিলীপদা বললেন যে আমরা এই কিছু রেলেভেন্ট টপিকটাকে আমরা তুলে ধরতে চাই, এটাকে লুকিয়ে রেখে লাভ নেই। আমরা লজ্জা পেয়ে যদি এটাকে আলোচ্য বিষয়ের মধ্যে নিয়ে এটা যদি আলোচনা না করি, অনেক জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়। আর সেই জিজ্ঞাসা চিহ্ন থেকে প্রতিরোধ তৈরি হয়, হিংসা তৈরি হয়। আমরা চাই না বাংলা মাটি রক্তে লাল হয়ে যায়। আমরা চাই না বাংলার কোনো মা বারবার কাঁদে। আমরা চাই না কোনো বাংলার কোনো শিশু রাত্রিরে তার ওই নোনতা জল, কান্নার জল খেয়ে ঘুমিয়ে পড়ে, তার যেন পেটে খাদ্য থাকে। বাংলা শস্য শ্যামল হোক, বাংলা সুন্দর হোক। আমরা সবাই যেন সবাই পরস্পরকে সম্মান করি, সবারকে আদর করে এ বাংলাকে ভালো রাখি। আজ আমরা খুব খুশি, খুব গর্বিত। এত আমাদের সাথে যে
বক্তারা তাদের মতামত রেখেছেন। আমাদের খুব গর্বিত যে এই স্টেজে বাংলা নির্মাণের প্রথম আমাদের এক আলোচ্য বিষয়ে ওনারা এসেছেন। তাই আমরা চেয়েছিলাম প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, ইন্টেলিজেন্সিয়া যারা সবাই তাদের মতামত রাখুক। তাদের কাছে আমি কৃতজ্ঞ স্বীকার করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই 12টি 14টি ডিস্ট্রিক্ট থেকে এই ঝড় ঝাপট মধ্যে দিয়ে এই কলকাতার বুকে এসেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নিয়ে এসেছেন সবাইকে, তাদের অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ সেন স্পেশালি, ভূঁইয়াজি যিনি মালদা থেকে, বীরভূম, বর্ধমান, উত্তরবঙ্গ থেকে কাল প্রচুর লোক এসেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই এই বাংলা নির্মাণটা আপনারা নিয়ে চলুন, আমরা আপনার পাশে থাকব। বাংলাকে সুন্দর করা আমাদের একটি যেন সামাজিক ন্যায়, সামাজিক সমৃদ্ধ আর মানুষকে যেন স্বাধিকার দিতে পারি, এই বলে আমি শেষ করছি। তার আগে সুজয়দা আমাদের এত সুন্দর সংযোজক করলো, তাকে কিন্তু মালা পরানো হয়নি। তাই অনুষ্ঠান শেষ হওয়ার আগে সুজয়দা তোমাকে একটু সম্মান জানিয়ে দিই। আবার দেখা হবে কিছুদিন মধ্যে আরেকটি সংসদ নিয়ে। থ্যাংক ইউ, সাব্বা খের, গুড নাইট।